কে ওখানে? কে ওই রকম ভাবে চিৎকার করে উঠল? কে? পরিতোষ এবং তার স্ত্রী একটু ভয় পেয়ে গেল। পরিতোষের স্ত্রী মালবিকা তখন বলল, তুমি শুনতে পাচ্ছ না? একটা অদ্ভুত আওয়াজ আসছে। ঠিকই তো, একটা আওয়াজ আসছে বটে, কিন্তু কিন্তু কোথা থেকে আসছে এই শব্দটা? দুজনে মিলে অন্ধকার ভেদ করে পাড়ি দিল রান্নাঘরের উদ্দেশ্যে। কিন্তু তারা তো জানে না তাদের জন্য সেখানে কি অপেক্ষা করছে। নমস্কার, আমি তন্ময়। এই গল্পটি শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে আপনাদের জানাবো, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা এই গল্পের শেষে উল্লেখ করব। তবে তার আগে আপনারা এই গল্পটা মন দিয়ে পুরোটাই শুনুন। বাড়িতে বসে টিভি দেখছিলাম। আজ 3-2 ধরে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। এমন সময় হলো লোডশেডিং। ফলস্বরূপ ঘরটা এখন বেশ অন্ধকার। কোনো মতে একটা মোমবাতি খুঁজে পেতে যেন যুদ্ধ জয়ের আনন্দ অনুভূতি হলো। মোমবাতির আলোয় কিছুটা জায়গা আলোয় ভরে উঠলেও এই বাদলার দিনে ঘরে একা বসে থাকতে আর ভালো লাগছিল না। সঙ্গী বলতে টিভি এবং গল্পের বই। লোডশেডিং হয়ে যাওয়ায় টিভি আর চলবে না। অগত্যা একটা বই বুকসেল থেকে নিতে যাব, ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই দেখলাম আমার বন্ধু সমরেশ চ্যাটার্জিকে। সে আমার দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে, যেন তার মনে অনেক কথা রয়েছে যা আমাকে সে বলতে চায়। ওর হাতে একটা ছাতা থাকলেও বৃষ্টির দাপট তাকে ভিজিয়ে অনেকটাই বিপর্যস্ত করে দিয়েছে। তাই বেশি কথা না বাড়িয়ে বললাম, আরে সমরেশ, এসো এসো, ভিতরে এসো, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এসো এসো, শিগগির এসো। সমরেশ ভিতরে আসতেই তাকে একটা মোছার জন্য গামছা দিলাম। গামছা দিয়ে গায়ের জল মুছে সে বলল, অনেক দিন ধরে তোমার এখানে আসিনি, কিন্তু আজকে হঠাৎ করে চলে এলাম বলে সেটা নিয়ে ভাবছো তো? আমি অবাক হলাম। সত্যি সমরেশের হঠাৎ এই দুর্যোগের সময় আগমন আমার মনে কিছুটা সন্দেহ তৈরি করেছে। সেটা যেমন ঠিক, সেভাবে এটাও ঠিক যে সে আমাকে কিছু বলতে চায়। তাই তাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ এটা ঠিক যে তুমি অনেক দিন আসো না, কিন্তু হঠাৎ এই ঝড় বাদলের দিনে তোমার এখানে আগমনের কারণ কি ভাই? মুখের কোণে সামান্য হাসির রেশ রেখে সে বলল, বলছি, কিন্তু তার আগে একটা কথা বলতে চাই। কি কথা? ভূত প্রেতে তোমার বিশ্বাস হয়? এই প্রশ্নের জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে সমরেশ ভূত প্রেতের প্রসঙ্গ তুলল কেন? মনে মনে এরকম ভাবতে ভাবতেই তাকে কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, তুমি আবার ভূত প্রেত? আমি তো জানতাম আমার মতো তুমিও এসব বিশ্বাস করতে না। তাহলে আজ হঠাৎ তোমার মুখে এই কথা কেন? এই ব্যাপারটা কি বলো তো? করতাম না, কিন্তু এখন করি। সামান্য হেসে বললাম, বাবা, তা আমাকে খুলে বলো তো ব্যাপারখানা কি? কোনো খারাপ কিছু কি ঘটেছে তোমার সাথে? না 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 না, তুমি তো জানো কয়েকদিন আগেই গিয়েছিলাম মেশুর বাড়িতে। সমরেশের কথায় সম্মতি দিলাম এবং তাকে তার বক্তব্য চালিয়ে যেতে বললাম। বাইরের বৃষ্টির শব্দ চলতে থাকার পাশাপাশি সমরেশ তার কথা শুরু করলো। জায়গাটার নাম ছিল মাধবপুর। সকাল সকাল রওনা দিয়ে ওখানে পৌঁছাতে বিকেল হয়ে গিয়েছিল। স্টেশন থেকে মেশুর বাড়ি 2 কিলোমিটার মতন। সেখানে পৌঁছে দেখলাম মেশুর বাড়ি সবাই তো ভালোই আছেন, কিন্তু মেশুর মুখটা যেন থমথমে এবং গম্ভীর হয়ে আছে। আমি বুঝতে পারলাম না এই সদাহাস্য ব্যক্তিটির মুখ হঠাৎ এইরকম হয়ে গেল কি করে। মাসিকে জিজ্ঞাসা করলেও মাসি তেমন কিছু বলতে পারল না। তাই মেশোকে জিজ্ঞাসা করতেই মেশো বলল যে আমার নাকি অনেক ধকল হয়েছে, তাই আমি যেন বিশ্রাম নিতে যাই। রাতে আমার সাথে নাকি তার কিছু কথা আছে। তবে হ্যাঁ, মাধবপুরকে এখন আর গ্রাম বলা চলে না।
মাসি যখন বিয়ে করে এখানে এসেছিল তখনও এখানে ছিল মোরামের রাস্তা, গরুর গাড়ির চলাচল এবং লোডশেডিংয়ের বিশাল সমস্যা। কিন্তু বর্তমানে বাকি সব কিছু উন্নত হলেও লোডশেডিংয়ের সমস্যার সমাধান হয়নি। তাই রাত্রের দিকে প্রত্যেক বাড়িতে খুব তাড়াতাড়ি আঁধার নামে। দূরের বন থেকে শোনা যায় শিয়ালের আর্তনাদ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হল তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। রাতের খাবার খেয়ে নেওয়ার পরেই মিশুর কাছ থেকে যে ঘটনার বিবরণ শুনলাম সেটা শোনার পর হয়তো তোমার এই মতের পরিবর্তন হলেও হতে পারে বন্ধু, যে অশরীরী বলে কিছু একটা তো আছে। মেশু আমাকে যেভাবে বলেছিল সেটাই আমি তোমাকে বলছি। আমার এক বন্ধু নাম পরিতোষ ব্যানার্জি এই মাধবপুর থেকে একটা জায়গা খুব কম দামে পেয়েছিল সে। তাই সে সেটা কিনে নিয়ে সেখানে বাড়ি বানানোর সিদ্ধান্ত নেয়। যথারীতি বাড়ি বানানোর কাজও শুরু করে দেয় সে। এই অবধি সব ঠিকঠাক ছিল, কিন্তু একদিন হলো কি, পরিতোষ গেছে তার বাড়ির কাজ দেখতে যে কিরকম কাজ এগোচ্ছে। পরিতোষ বাড়ির কাজ দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য করল দূর থেকে একটা লোক তাকে এক দৃষ্টিতে অনেকক্ষণ ধরেই দেখছে। প্রায় 10-15 মিনিট এইরকম চলতে চলতে পরিতোষ হঠাৎ একটু এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করল, আপনি কি কিছু বলবেন? আরে মশাই, কি বলবো, এত জায়গা থাকতে আর কোনো জায়গা পেলেন না, এই জায়গাটাই আপনাকে কিনতে হলো। জায়গাটা তো আমি কিনেছি, তাতে সমস্যা কোথায়? আপনার কি কোনো অসুবিধে আছে? না না, সমস্যা নেই, সমস্যা নেই। কি আর থাকবে, বেশ থাকুন থাকুন, কয়েকদিন থাকলে তারপর না হয় বুঝতে পারবেন, সব বুঝতে পারবেন। লোকটির কথাগুলো শোনার পর পরিতোষের মুখভঙ্গিতে একটা হালকা পরিবর্তনের ছোঁয়া দেখা গেল। ঠিক এই সময় বিমল নামের একটা লেবার পরিতোষকে ডাকলো। ও স্যার, স্যার একটু এদিকে আসুন না। পরিতোষ সেই লোকটার সাথে কথা না বাড়িয়ে সেই দিকে গেল। তারপর বিমলকে বলল, কি হয়েছে বিমল, ডাকলে কেন? স্যার, মাটির নিচ থেকে কি উঠেছে দেখুন না। পরিতোষ দেখল একটা গলার হার, এছাড়াও পুরনো একটা শাড়ি, সাথে বেশ কিছু জিনিস মাটির নিচ থেকে বেরিয়েছে। পরিতোষ তখন অবাক হয়ে ভাবছিল যে এগুলো এখানে এলো কি করে, কার এই জিনিসগুলো যে এতদিন ধরে মাটির নিচে ছিল। সে অত কিছু না ভেবে বিমলের কাছ থেকে হারটা নিয়ে রেখে দিল নিজের কাছে। কিন্তু তখনও পরিতোষ বুঝল না সে অজান্তেই কত বড় ভুল করে বসল। দুপুরের দিকে জানলার পাশে বসে পরিতোষ মনে মনে ভাবছিল, কি বলতে চাইলো আসলে লোকটা? তবে কি কিছু আছে এই জায়গাটায়, নাকি লোকটার এই জায়গাটা হাতিয়ে নেওয়ার কোনো ইচ্ছা ছিল? সে এসে পড়ায় আমার কাজে হঠাৎ বাঁধা পড়ল, ব্যাপারটা কি হলো? পরিতোষ কিছু ভেবে পেল না। বাড়ি তৈরির কাজ যথাসময় শেষ হলো। পরিতোষ তার পরিবারকে নিয়ে এসে ভালোভাবেই কাটাচ্ছিল দিনগুলো। কিন্তু সমস্যা বাঁধল 2-3 মাস পরেই। সেই দিন পরিতোষ এবং তার স্ত্রী মালবিকা শুয়েছিল নিজের ঘরে এবং তাদের মেয়ে আহানা শুয়েছে অন্য একটি ঘরে। তখন ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে 1টা বেজে গিয়েছে। ঠিক তখনই পরিতোষ তাদের ছাদের উপরে একটা আওয়াজ শুনতে পেল, যেন কেউ একটা ভারী কিছু তুলছে আর ফেলছে। এত রাতে আবার পরিতোষ ভালো করে আওয়াজটা শুনল। কিসের এমন আওয়াজ হচ্ছে? না, ছাদে? সে ভুল শোনেনি। তার মন বলল আওয়াজটা আসছে ছাদ থেকেই। স্ত্রীকে না ডেকে পরিতোষ সোজা চলে গেল ছাদে ব্যাপারটা কি সেটা দেখার জন্য।
বাইরে কিন্তু তখনও বৃষ্টি পড়ছিল না, তবে চারপাশে তখন এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতা। আকাশটা ঘন কালো মেঘে এমনভাবে ঢেকে আছে যেন মনে হচ্ছে একটা বিশাল কুচকুচে কালো চাদর পুরো পৃথিবীটাকে গিলে খেতে চাইছে। শোঁ শোঁ শব্দে একটা উন্মত্ত বাতাস ধেয়ে আসছে চারপাশ থেকে। সেই ঝোড়ো বাতাসের ঝাপটাটা এতটাই শুকনো আর বরফ শীতল যে মুহূর্তের মধ্যেই পরিতোষের শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ছাদের দরজা খুলে পরিতোষ কাউকে দেখতে পেল না। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে চারিদিকটা দেখে নিয়ে ফিরে আসতে যাবে, ঠিক তখনই একটা জিনিসের দিকে চোখ পড়তেই পরিতোষ দাঁড়িয়ে গেল। মনে মনে বলল, আরে ওটা কি পড়ে রয়েছে ওখানে? কাছে যেতেই পরিতোষ হাতে তুলে নিল বস্তুটাকে। কোনো এক জানোয়ারের হাড়। কিন্তু কিন্তু এগুলো এখানে এলো কিভাবে? পরিতোষ অনেকক্ষণ ধরে সেই হাড়গুলোকে দেখে এতদিনে তার পুলিশের অভিজ্ঞতায় সে বুঝতে পারল, না 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 না, এটা তো কোনো জানোয়ারের হাড় নয়। এইগুলো যত সম্ভব কোনো মানুষের হাড়ের পচা গলা অংশ। কিন্তু কে রাখলো এখানে এগুলো? আচ্ছা, ওই লোকটাই কি এরকম কাজ করছে? আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ধান্দা নিচ্ছে নাকি? এরকম হাজার প্রশ্ন পরিতোষের মাথায় আসছিল। তার কিচ্ছু ভালো লাগছে না। হঠাৎ করে এরকম কেন হচ্ছে কে জানে। সেই হাড়গুলোকে ছাদ থেকে দূরে ফেলে দিয়ে সে নিজের ঘরে চলে এলো। পরিতোষ এটুকু বুঝতে পারল, এখানে কিছু একটা তো আছেই। আবার 7 দিন নির্বিঘ্নে কোনো বিপদ ছাড়াই কাটল পরিতোষের পরিবার। এতদিনে পরিতোষ চিন্তামুক্ত হয়ে গিয়েছিল কিছু না ঘটায়। কিন্তু তারপর যা ঘটল তাতে পরিতোষকে মনের দিক থেকে কিছুটা দুর্বল করে দিল। সেদিন রাতে ঝড় বৃষ্টি হচ্ছিল বলে পরিতোষরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। হঠাৎ রাত 2টোর সময় ছাদে কে যেন কর্কশ কণ্ঠে আর্তনাদ করে উঠল। পরিতোষ এবং তার স্ত্রী একটু ভয় পেয়ে গেল। পরিতোষের স্ত্রী মালবিকা তখন বলল, আচ্ছা, কি শুরু হয়েছে বলো তো? এরকম বিচ্ছিরি ভাবে কে আর্তনাদ করে উঠল? এই দাঁড়াও তো, আমি দেখে আসছি। সত্যি কি যে শুরু হয়েছে আমি নিজেও কিছু বুঝতে পারছি না। এই বলে একটা টর্চ হাতে নিয়ে পরিতোষ ছাদের উদ্দেশ্যে ওপরে গেল। বৃষ্টির দাপট সেই সময় কিছুটা কমলেও বিদ্যুৎ শিখার আলোতে চারিদিকটা মাঝে মাঝে দৃশ্যমান হয়ে উঠছে। ছাদে গিয়ে পরিতোষ বলল, কে ওখানে? কে ওই রকম ভাবে চিৎকার করে উঠল? কে? পরিতোষ কোনো উত্তর পেল না। বৃষ্টির আওয়াজ এবং বিদ্যুতের আলো যেন নীরবে বলে গেল অনেক কিছু। ছাদে কাউকে দেখতে না পেয়ে ফিরেই আসছিল, কিন্তু হঠাৎ বিদ্যুতের আলোয় পরিতোষ যা দেখল তাতে ওর মেরুদণ্ড বেয়ে যেন নেমে এলো বরফের শীতল স্রোত। একটা কালো মানুষের মতো ছায়া তাদের ছাদের খোলা দরজা দিয়ে নিচে নেমে গেল। পরিতোষ তাড়াতাড়ি ছুটে গেল নিচে। ব্যাপারটা তার ভালো ঠেকছে না। নিজের ঘরে তাড়াতাড়ি ঢুকে সে দেখল না, সব ঠিকঠাকই আছে। মালবিকাকে ডেকে সে সব কথাই বলতেই সেও খুব ভয় পেয়ে গেল। তবে একটা চিন্তা মাথায় আসতেই যেন পরিতোষ এবং মালবিকার মাথায় বাজ পড়ল। তাদের মেয়ে একা ওই ঘরে কি করছে? কোনো দিকে সময় নষ্ট না করে পরিতোষ এবং মালবিকা তাদের মেয়ের দরজায় আওয়াজ করতে লাগলো, মারে, এই মা, দরজাটা খোল তো একবার। শুনতে পাচ্ছিস মা? দরজাটা খোল না। হাজারবার ডাকার পরেও দরজাটা
মেয়ে দরজা খুলছে না দেখে মালবিকা জানলা দিয়ে ডাকবার জন্য ছুটে গেল, কিন্তু তারপরেই মালবিকা জানলা দিয়ে যা দেখল তা দেখার জন্য সে একবারও প্রস্তুত ছিল না। ভয়ে মালবিকা এক জায়গায় স্থির হয়ে গেল। জানলা দিয়ে এসে দেখল তাদের মেয়ে শুয়ে আছে খাটে, কিন্তু মেয়ের সামনে একটা কালো মানুষের মতন কে যেন একজন দাঁড়িয়ে হাসছে। তার চোখ দুটো লাল। সে জোরে জোরে চিৎকার করে বলছে, চলে যা তোরা, চলে যা। কেন এখানে এসেছিস? চলে যা, না হলে মরবি। আমার জিনিস নিয়ে ভেবেছিস ভালো থাকবে? হ্যাঁ, মালবিকা এইসব দেখার পর ওখানেই অজ্ঞান হয়ে গিয়েছিল। কতক্ষণ সেখানে পড়েছিল তা সে নিজেও জানে না, কিন্তু যখন সে চোখ খুলল তখন আবার সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। মালবিকা, মালবিকার জ্ঞান ফিরেছিল জল ছিটানোর মাধ্যমে। তুমি এখন চোখ খুলতেই সে বলল, আমার আমার মেয়েটাকে তুমি বাঁচাও, ওকে ওকে ও মেরে ফেলবে, তুমি ওকে বাঁচাও। পরিতোষ সহজে বুঝতে পারল মালবিকা কার কথা বলতে চাইছে। সেও একটু দুর্বল হয়েছে এই ঘটনাটা ঘটার পর থেকেই। তবে এই ঘটনা ঘটার পর থেকেই পরিতোষ এবং তার পরিবারের বাকি সকলের মুখে আর হাসি রইল না। তারা যেন অজানা এক ভয়ে বাস করতে থাকলো প্রতিদিন। একদিন সকালে ঘরে বসে বসে পরিতোষ ভাবছে, বেশ তো চলছিল, কিন্তু কেন যে এরকম হচ্ছে। ঠিক তখন বাইরের দিকে তাকিয়ে সে দেখল কিছু কুকুর তার বাড়ির দিকে তাকিয়ে কেমন যেন ভয় ভয়ে দূরে সরে যাচ্ছে। পরিতোষ কুকুরগুলোকে ডাকল, কিন্তু তারা তার কাছে আসার বদলে বরঞ্চ দূরে সরে যেতে থাকলো এবং অদ্ভুতভাবে কাঁদতে লাগলো। পরিতোষ বুঝতে পারল ওই অবলা প্রাণীগুলো কিছু একটা তো ইঙ্গিত দিচ্ছে তাকে যে এই বাড়িতে খারাপ কিছুই আছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে মালবিকার সাথে একান্তে কথা বলছিল পরিতোষ। না না না, কিচ্ছু ভালো লাগছে না মালবিকা, আমার কিচ্ছু ভালো লাগছে না। কি যে হচ্ছে কিছু বুঝে উঠতে পারছি না আমি। এমন এমন ঘটনা ঘটছে যেগুলো বাস্তবে ব্যাখ্যা করা যাবে না। ঠিকই বলেছ, আমারও কিছু ভালো লাগছে না। এখানে বাড়ি করে আমরা কোনো ভুল করলাম না তো? আমিও তো সেটাই ভাবছি। তাড়াহুড়োতে কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসলাম আমরা? অনেক ভেবেও দুজনে কোনো কুল কিনারা খুঁজে পেল না। চারপাশে সেই থমথমে নিস্তব্ধতা চিরে হুট করেই যেন একটা কনকনে ঠান্ডা হাওয়া ওদের ঘরের ভেতর দিয়ে বয়ে গেল। আর সেই ঝোড়ো বাতাসের হাহাকারে যেন ফিসফিস করে কে যেন নীরবে বলে গেল, চলে যা, এখান থেকে চলে যা। পরিতোষের মেয়ের সেদিন দুপুর থেকেই জ্বর এসেছে। ওষুধ খেয়েছে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। একদিকে বাড়িতে অলৌকিক ঘটনা ঘটা এবং মেয়ে জ্বর, এসব নিয়ে পরিতোষের আর কিছুই ভালো লাগছে না। মেয়ের কাছে বিকেলবেলায় গিয়ে তার মাথার একপাশে বসল পরিতোষ। মাথায় হাত দিয়ে দেখল জ্বরে মেয়ের গাটা পুড়ে যাচ্ছে। মেয়ের মাথায় হাত দিতেই চোখ খুলল আহানা। তারপরে বলল, বাবা, আমাকেও মেরে ফেলবে। আমি আমি বাঁচবো না বেশি দিন। ও আমায় মেরে ফেলবে। কে 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 তোকে মেরে ফেলবে মা? কে? কাকে তুই এত ভয় পাচ্ছিস? তুই তুই একবার বল আমাকে মা, বল। আমি তার ব্যবস্থা করব। তুই বল মা। জানি না বাবা, কিন্তু আমার আমার এরকম মনে হচ্ছে যে যে আমি আমি আর
বেশি দিন বাঁচবো না। এই বলে সে নিজের চোখটা বোঝালো। চোখে জল আসছে পরিতোষের। তার এত সুন্দর সংসারটা এরকম ভাবে উলুট পালট হয়ে যাবে। হ্যাঁ, সে সেখানে আর এক বিন্দুও থাকতে পারল না। মেয়ের ঘর থেকে বেরিয়ে এলো। চারদিক বেশ নিস্তব্ধ লাগছে আজকে রে। পরিতোষ বলল, মালবিকা, চারিদিকটা দেখো, কেমন যেন একটা থমথমে ভাব লাগছে, তাই না? জানলা তো খোলাই আছে, কিন্তু আজকে একটা গাছের পাতাও নড়ছে না। আবার কি যে ঘটতে চলেছে কে জানে। মালবিকার ওই থমথমে কথাটা শোনার পর পরিতোষ আর একটা দানাও মুখে তুলতে পারল না। সে চুপচাপ না খেয়ে টেবিল ছেড়ে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। মালবিকা খাবার টেবিলে একলা বসে চরম একটা ভয় আর অস্বস্তি অনুভব করতে লাগলো। মনে মনে সে বলল, হায় ঈশ্বর, আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। নিজের ঘরে গিয়ে মালবিকা দেখল পরিতোষ বিছানায় শুয়ে পড়েছে। স্বামীর মন মেজাজ ভালো নেই বুঝে তাকে আর বিশেষ ঘাড়ালো না সে। মালবিকা এবং পরিতোষ হারিয়ে গেল অজানা এক ঘুমের রাজ্যে, যেখানে কোনো ভয় নেই, কোনো কিছু হারানোর দুশ্চিন্তাও নেই। ঘড়িতে রাত 1টা বাজার ঘন্টা পড়ল। নিঝুম অন্ধকারে বুক চিরে দূরে এক শিয়ালের আর্তনাদ যেন শিহরণ জেগে উঠল। মালবিকার ঘুমটা হঠাৎ করেই ভেঙে গেল। একটা অদ্ভুত আওয়াজ সে শুনতে পাচ্ছে। পরিতোষকে ডাকতেই সেও উঠে পড়ল। কি কি হলো আবার? তুমি শুনতে পাচ্ছ না? একটা অদ্ভুত আওয়াজ আসছে। পরিতোষ কিছুক্ষণ চুপ করে কান পাতল। কিছুক্ষণ চারিদিক নিশ্চুপ। তারপর হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল পরিতোষ। সত্যি তো, একটা অদ্ভুত আওয়াজ আসছে। দুটো মরার মাথার খুলিকে একে অপরের সাথে ঠুকলে যেরকম আওয়াজ হয়, ঠিক সেই রকমই আওয়াজ হচ্ছে। পরিতোষ বলল, ঠিকই তো, একটা আওয়াজ আসছে বটে, কিন্তু কিন্তু কোথা থেকে আসছে এই শব্দটা? মালবিকার মুখে কোনো কথা নেই। ইতিমধ্যেই তার মনে অনেক দুশ্চিন্তা আসতে শুরু করে দিয়েছে। মালবিকার কণ্ঠে ভয়ের ছাপ স্পষ্ট। সে বলল, আওয়াজটা তো মনে হচ্ছে রান্নাঘর থেকে আসছে। তো তাহলে কি আবার? না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে উঠে দেখতে দাও আগে। এরকমভাবে হাত পা গুটিয়ে বসে থেকে তো আর কোনো লাভ হবে না। তুমি ঘরে থাকো, আমি দেখে আসছি। শোনো, তুমি একা যেও না, আমি তোমার সাথে যাব। দুজনে মিলে অন্ধকার ভেদ করে পাড়ি দিল রান্নাঘরের উদ্দেশ্যে। কিন্তু তারা তো জানে না তাদের জন্য সেখানে কি অপেক্ষা করছে। রান্নাঘরে পৌঁছে আলো জ্বালাতেই যা তারা দেখল, তাতে ভয়ে এক জায়গায় স্থির হয়ে গেল দুজনে। বেসিনের ওপর বসে আছে তাদের মেয়ে, এবং তার দুই হাতে মুরগির কাঁচা মাংস। সে ওইগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং তার মুখে মুরগির রক্ত লেগে আছে। মেয়ের পায়ের নিচে পড়ে আছে দুটো নরকঙ্কালের খুলি। তাদের মেয়ে হতে পারে না, না, তাদের মেয়ে হতে পারে না। এখান থেকে চলে যা, না হলে কেউ বাঁচবি না, তোরা সবাই মরবি।
মেয়ের মুখের বৈশাচিক হাসি এবং চোখের রং রক্তের মতো লাল এবং বিভৎস দৃশ্য দেখে পরিতোষ এবং মালবিকা দুজনেই দুজনকে সামলাতে পারল না। ভয়ে চোটে তারা দুজনেই জ্ঞান হারিয়ে ফেলল। সকালে প্রতিবেশীদের তৎপরতায় দুজনার জ্ঞান ফিরল। পরিতোষ এবং মালবিকা বুঝতে পারল মেয়ের শরীরে নিশ্চয়ই কোনো অশরীরী আত্মা বাসা বেঁধেছে। মেসমশাই বলছিল যে পরিতোষকে নাকি ওই অবস্থায় দেখে সে নিজেও অবাক হয়ে গিয়েছিল, কারণ সেদিন তিনি নাকি ওনার বাড়িতে উপস্থিত হয়েছিল। পরিতোষের কাছে গিয়ে মেসমশাই বলেছিল, আরে আমাকে প্রথম থেকে কি কি ঘটেছে খুলে বলতো। পরিতোষ সবকিছু খুলে বলল মেসমশাইকে। প্রথম থেকে যা যা ঘটনা ঘটেছে সবকিছুই। সব শুনে মেসমশাই বলল, দেখ, তোর কথা শুনে যা বুঝলাম, ব্যাপারটা ফেলে রাখিস না। আচ্ছা শোন না, তুই কি কিছু জানিস এই জায়গাটার ব্যাপারে? হ্যাঁ, তোর যদি অনুমতি পাই তাহলে বলতে পারি। পরিতোষ মেসমশাইয়ের কথায় সম্মতি জানালো। তখন মেসমশাই পরিতোষকে বলল, এই কথাগুলো আমি জেনেছিলাম আমার ঠাকুরদার কাছ থেকে। শুনে দেখ, যদি তোর কোনো কাজে আসে। তো আজ থেকে বেশ কিছু বছর আগের কথা। এই স্থান তখন ছিল একদমই পরিত্যক্ত এবং এখানে ছিল একটা শ্মশান। গ্রামের জমিদার থেকে শুরু করে মধ্যবিত্ত সকল পরিবারের মরদেহ আসতো এই শ্মশানে দাহ কার্য সম্পন্ন করার জন্য। কিন্তু মাঝে মধ্যে বেশ কিছু অপকর্ম হওয়ার কথাও শোনা যেত এই শ্মশানে। কি বলছিস তুই? এগুলো সত্যি? এখনো অবধি যা যা ঘটেছে তোর কাছ থেকে সেগুলো শুনে তো তাই মনে হচ্ছে। আচ্ছা, বাকিটা শোন এবার মন দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল, তুই বল ভাই। হ্যাঁ, তো সেইবারে হলো কি, গ্রামে অপঘাতে খুন হলো একটি মেয়ে। মেয়েটির বয়স ওই ধর 26 কি 27 এরকম হবে বোধ হয়। খুব নৃশংসভাবে খুন করা হয় সেই মেয়েটিকে। ধর থেকে মাথা আলাদা করে গলার উপর একটা হাঁড়ি বেঁধে ফেলে রেখে দিয়ে চলে যায় কেউ। সেই হাঁড়িটায় লেখা ছিল, আমি ফিরে আসব। কিন্তু কে যে সেই লেখাটা লিখেছিল তা কেউ জানে না। মেয়েটার সম্পর্কে আর কি কিছু জানিস? মেয়েটা ছিল সেই সময় জমিদার বাড়ির জ্যেষ্ঠ কন্যা। পরিবার সূত্রে জানা গিয়েছিল সে খুন হয়েছে ঠিকই, কিন্তু তার শত্রুর সংখ্যা একদমই ছিল না। খুন হলেও খুনি কিন্তু তার গলায় থাকা হাতটাও নেয়নি। মেসমশাই তখন দেখল এই কথাটা শোনার পর পরিতোষ মনে মনে কি যেন ভাবছিল। মাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল সে। কৌতূহলবশত মেসমশাই জিজ্ঞাসা করল, কিরে, কিছু ভাবছিস? হ্যাঁ হ্যাঁ, কই কই কি কিছু না তো। শুধু ভাবছি যে এ কেমন খুনি যে খুন করার পরেও এত দামি গলার হারটা নিল না। হ্যাঁ, যাই হোক ভাই, তুই বল। মেসমশাই বুঝল পরিতোষ কিছু তো একটা আড়াল করার চেষ্টা করছে তার কাছ থেকে, কিন্তু কি আড়াল করতে চাইছে ও? যাই হোক, মেসমশাই আবার বলতে লাগলো, আমিও এই কথা শোনার পর সেটাই ভেবেছিলাম। যাই হোক, এর পরের ঘটনা শোন তাহলে। সেই মেয়েকে দাহ করার জন্য নিয়ে আসা হয় এই শ্মশানে। তার পরনের সমস্ত কিছু খুলে নেওয়া হয় এবং গলার হার সহ সব কিছু পুঁতে দেওয়া হয় শ্মশানের মাটির তলায়। আমার ঠাকুরদার কাছ থেকে আমি এইটুকুই জেনেছিলাম। কিন্তু আমি তো জানতাম এখানে একটা সরাইখানা ছিল যা ধ্বংস হয়ে যায়। ভুল কিছু শুনিসনি তুই। এখানে অনেক বছর আগেই শ্মশান ছিল, সে অনেক আগের কথা।
তখন আমার ঠাকুরদাও বেঁচে ছিলেন। তাহলে ভাব কত বছর আগের কথা। তারপর সময় কেটেছে তার নিজস্ব তালে। পরবর্তী জমিদারের হাতে স্থানান্তরিত হয় এই শ্মশানের জমি। ধীরে ধীরে শ্মশানের চারিদিকে বাড়ি ঘর তৈরি হয়ে আসার ফলে জমিদার সিদ্ধান্ত নেন এখানে শ্মশান তিনি রাখবেন না। তাই যেমন কথা তেমন কাজ। গ্রামের অন্য প্রান্তে শ্মশান তৈরি করে এদিকে সমস্ত কিছু পরিষ্কার করিয়ে একটা রাস্তা এবং সরাইখানা নির্মাণ করলেন। দূর দূরান্ত থেকে আগত প্রতীকরা রাস্তার ধারে এই সরাইখানাতে যাতে সুবিধে নিতে পারে তাই এই ব্যবস্থা তিনি নেন। কিন্তু সব কিছু তো আর পরিষ্কার করলেই তো আর হয় না রে। শ্মশানের চিতার ভস্যের মাটি তো রয়েই গেছিল, এবং রয়ে গেছিল মাটির তলায় পোতা সেই অপঘাতে মৃত্যু হওয়া মেয়ের গলার হার এবং তার যাবতীয় জিনিস। একদিন সেই সরাইখানায় যা ঘটল তা ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়। কেন? তারপর কি ঘটেছিল? একদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। মুষলধারে চলা বৃষ্টি এবং সাথে বিদ্যুৎ শিখার আলো যেন জানান দিচ্ছিল কোনো অশুভ ইঙ্গিত। ঠিক সেই মুহূর্তে একজন অপরিচিত অদ্ভুত মহিলার আগমন ঘটেছিল সেখানে। তার মুখ দেখা যায় না, কারণ একটা কাপড় দিয়ে তার মুখ ছিল ঢাকা। সরাইখানায় খাবার তৈরি করতে করতে শ্যামল তার কাজের ছেলে প্রভাতকে বলল, এই ঝড় বৃষ্টির রাতে উনি কি করে যে এলেন ভগবান জানে। যাই হোক তুই খাবারটা দিয়ে আয় ওনাকে। যা 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 যা, খাবারটা দিয়ে আয়। প্রভাত সম্মতি জানিয়ে খাবারটা দিয়ে আসার জন্য গেল। মহিলাটির কাছে গিয়ে প্রভাত বলল, এই যে আপনার খাবার, আর কিছু লাগলে বলবেন। মহিলাটি কোনো কথা বলল না। ইশারায় বোঝালো যে তিনি জানাবেন। প্রভাতের মনে সন্দেহ এবং কৌতূহল দুটোই জাগার কারণে সে একটা প্রশ্ন করে বসল। আচ্ছা, আপনি কি কথা বলতে পারেন না? পারি, তবে রাতের বেলা বলি না, কষ্ট হয়। কষ্ট হয় মানে? মানে কি কষ্ট হয়? আপনি না জানলেও চলবে, যান নিজের কাজে যান তো। প্রভাত আর কোনো কথা বলল না। সে যখন চলে যাওয়ার জন্য পা বাড়ালো তখন দেখল মহিলাটি তার মুখের উপর ঢাকা কাপড়টা আস্তে আস্তে সরিয়ে নিচ্ছে। আর তারপরে কাপড়টা সরে যাওয়ার পর প্রভাতের কানের পাশ দিয়ে ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল। সে যা তখন দেখলো তাতে ভয় আর্তনাদ করে উঠল। হ্যাঁ হ্যাঁ, আমার নাম না। সে দেখল মহিলাটির গলার উপরে কিছু নেই। একটা হাঁড়ি বাঁধা গলার উপরে। প্রভাত প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তার আর্তনাদ শুনে শ্যামল ছুটে আসলো তৎক্ষণাৎ, এবং সেও এই ভয়াবহ দৃশ্য দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। মহিলাটির অদ্ভুত হাসি যেন মুখরিত হতে থাকলো সমগ্র সরাইখানার ভেতরে। সেই রাতে নিমেষে প্রভাত এবং শ্যামলের দেহ রক্তশূন্য হয়ে যেতে থাকলো। রক্তশূন্য হয়ে মারা গেল দুটো মানুষ। মহিলাটি তখন বলেছিল, বলেছিলাম তো আমি ফিরে আসব, কেউ বাঁচবে না, কেউ না, কেউ না। আমি আমার জিনিস ফেরত না পেলে কাউকে ছাড়ব না, কাউকে না। কিন্তু তুই এটা জানলি কি করে? সেই রাতে আরও একজন ওই সরাইখানাতে ছিল। সে হলো বাসু। ও ভয়ে ঘাপটি মেরে লুকিয়েছিল এক জায়গায়। এই ঘটনার পর থেকেই সরাইখানা ধ্বংস হয়ে গেল। ভয়ে কেউ আর তেমন সেদিকে যেত না। আর দীর্ঘদিন সেদিকে না যাওয়ার ফলেই
জায়গাটা হয়ে গেল পরিত্যক্ত এবং বিষধর সাপের বাসস্থান হিসেবে। সেই মহিলাটিকে সেদিন রাতের পর থেকে আর কোথাও দেখা যায়নি। তার আবির্ভাব যেমন ছিল রহস্যজনক, তার অন্তর্ধানও হলো ঠিক সেভাবেই। সেই ঝড় বৃষ্টির রাত সাক্ষী হয়ে গেল অনেক অলৌকিক এবং ভয়াবহ ঘটনার। আমার মন কি সেটাই বলছে যা তুই ভাবছিস? তুই কি ভাবছিস? যেখানে সরাইখানা তৈরি করা হয়েছিল সেখানেই মনে হয় ওই অপঘাতে মৃত্যু হওয়া মেয়েটির গলার হাড় সহ বাকি সব কিছু পুঁতে দেওয়া হয়েছিল। ভুল কিছু ভাবিসনি তুই। আমার মন বলছে সেই সরাইখানা যেখানে ছিল সেখান থেকে কিছুটা দূরে সেই মেয়েটিকে দাহ করা হয়, এবং যেখানে সরাইখানাটা ছিল বর্তমানে তোরা সেই জায়গায় বাড়ি করেছিস, আর তার নিচেই পোতা ছিল সেই অপঘাতে মৃত্যু হওয়া মেয়েটির গলার হাড় সহ বাকি জিনিসগুলো। পরিতোষের কাছে আস্তে আস্তে সব ব্যাপারটা পরিষ্কার হতে থাকলো। কিভাবে, কেন এসব ঘটেছিল, কেন সে এত কম দামে এই জায়গাটা পেয়েছিল। পরিতোষের মাথার ভিতর যেন একটা তীব্র বিদ্যুতের ঝলক খেলে গেল। এতদিনের ঘটে যাওয়া প্রতিটা অদ্ভুত ঘটনা, জমি কেনার সময় সেই লোকটার বলা ওই অদ্ভুত কথাগুলো, আর মাটির নিচ থেকে পাওয়া সেই অভিশপ্ত গলার হার। আচ্ছা পরিতোষ, একটা কথা বলতো আমাকে, তুই কি কিছু পেয়েছিলি সেখানে? মানে যখন ঘর তৈরি হচ্ছিল, বিশেষ করে ওই ভিত কাটার সময়? ঘরটা কিছুক্ষণ চুপচাপ রইল। ওরা দুই বন্ধু তাকিয়েছিল একে অপরের দিকে। বাইরের আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। মাঝে মাঝে খোলা জানলা দিয়ে শীতল ঠান্ডা হাওয়া আসছে। কিছুক্ষণ পরেই পরিতোষ বলল, তেমন কিছু তো নয়, তবে তবে কি? একটা গলার হাড় জাতীয় গয়না মাটির নিচ থেকে পেয়েছিলাম বটে, কিন্তু এখন বুঝতে পারছি কত বড় একটা ভুল হয়ে গিয়েছে আমার। পরিতোষের এই কথা শুনে মেশোর মুখটা জল করে উঠল। আমার মনে হচ্ছে এই গলার হাড়টা সেই অপঘাতে খুন হয়ে যাওয়া মেয়েটির, যেটা দীর্ঘদিন ধরে মাটির তলায় পোতা ছিল। আর এটাও তো ঠিক যে এখানেই কয়েক বছর আগে ছিল সেই সরাইখানা। পরিতোষ এবং মেশো দুজনেই এবারে বেশ চিন্তিত হয়ে পড়ল। ওরা বুঝতে পারল সেই মেয়েটির আত্মা এখনো অবধি মুক্তি পায়নি। সে আবার ফিরে এসেছে প্রত্যেকবারের মতোই। পরিতোষ মেশোকে বলল, আমাদের আশেপাশের যত প্রতিবেশী আছে তাদেরকে আজকে রাতটা থাকার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু কেউই রাজি হয়নি। শোন না, তুই কি থাকবি আমাদের সাথে কয়েকটা দিন? মেশো পরিতোষের এই অনুরোধটা ফেলতে পারল না। সে আজকের রাতটা পরিতোষের বাড়িতেই কাটাবে বলল। মেশো এটাও জানালো যে নারায়ণপুরে ব্রহ্মানন্দ নামে এক ওঝা আছে। ইদানিং তার বেশ নামডাকও হয়েছে। আচ্ছা আচ্ছা বেশ, আমি কাল সকালে বেরিয়ে পড়ব। আর বেশি দেরি করা ঠিক হবে না। দেরি করলে হয়তো মেয়েটাকে। পরিতোষ আর বলতে পারল না, কারণ দু চোখ বেয়ে জল পড়তে লাগলো। এভাবে কাঁদলে চলবে? ওসব ভাবিস না ওসব। কালকে ওঝা ডেকে নিয়ে আয়, সব ঠিক হয়ে যাবে। দুই বন্ধুর গল্প শেষ হতে হতে অনেক সময় ততক্ষণে পার হয়ে গিয়েছে। দুজনে টনক নড়ল পরিতোষের স্ত্রীর ডাকে। মালবিকা বলল, কি গো, তোমাদের কথা শেষ হলো? সন্ধ্যা গড়িয়ে যে রাত হতে চলল। তোমরা বারণ করেছিলে বলে আমি বিরক্ত করিনি তোমাদের, কিন্তু এত সময় পেরিয়ে যাওয়াতে মনে হলো একবার ডেকেই দেখি। হ্যাঁ যাচ্ছি, তুমি খাবার দিয়ে দাও, আমরা যাচ্ছি। ডাইনিং টেবিলে বসে খেতে খেতেই ওদের তিনজনের চোখ হঠাৎ গিয়ে থমকে গেল আহানার দিকে। মেয়েটার ওই ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে মেশোর বুকের ভিতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। পরিতোষের মেয়ের জ্বরটা কিছুতেই কমছে না, এবং এতদিনে
তার শরীর ধীরে ধীরে রোগা হয়ে গেছে অনেকটাই। গায়ের রংটাও যেন ধীরে ধীরে ফর্সা হয়ে আসছে। অনেকক্ষণ ধরে দেখলে মনে হয় তার শরীর থেকে যেন রক্ত কমে যাচ্ছে আস্তে আস্তে। আহানা খেতে খেতে হঠাৎ থমকে গেল। মুখ বিড়বিড় করে সে যেন কিছু একটা বলছিল। পরিতোষ কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি কি হয়েছে রে মা? কষ্ট হচ্ছে তোর? ও আমাকে আর বাঁচতে দেবে না, আমাকে মেরে ফেলবে বাবা, আমার আর ভালো লাগছে না। পরিতোষ প্রায় কেঁদে ফেলল। মেশোর দিকে তাকিয়ে বলল, কি হয়ে গেল বলতো আমার এই ফুটফুটে মেয়েটার সাথে? ওকে ওকে এরকম কষ্ট পেতে দেখতে আর একটুও ভালো লাগছে না রে, একটুও ভালো লাগছে না। আর চিন্তা করিস না, আর তো শুধু আজকে রাতটাই। চিন্তা করিস না, আর চিন্তা করিস না, কালকে ওঝা আসলে সব ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে সবাই টেবিল ছেড়ে উঠে পড়ল। সমস্ত কাজ সেরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে মালবিকা ঘরে এসে দেখল পরিতোষ এবং তার বন্ধু এক বিশেষ আলোচনা করছে। মালবিকাকে দেখে পরিতোষ বলল, ওই গলার হারটা তুমি কোথায় রেখেছো একবার বার করে দাও তো, ও একবার দেখতে চাইছে। মালবিকা ওই হারখানা আলমারি থেকে বের করে এনে মেশোর হাতে দিল। অনেক বছরের পুরনো হওয়া সত্ত্বেও জৌলুস এক ফোঁটাও কমেনি হারটার। সত্যি বেশ সুন্দর দেখতে হারটি। এই হাড়ির মায়া কাটানো সত্যিই অসম্ভব। হারটা দেখা হয়ে গেলে মালবিকাকে আবার ফেরত দিয়ে দিল সেটা। কি বুঝলি হারটা দেখে? বুঝলাম যে হাটটা বেশ দামি এবং এর বয়স অনেক বছর হলেও এর জৌলুস কিন্তু এক ফোঁটাও কমেনি। ঠিক বলেছিস। যাই হোক, আজকের অনেক রাত হয়ে গেল বুঝলি তো, এবার শুয়ে পড়। কালকে আমাকে আবার সকাল সকাল বেরিয়ে পড়তে হবে ওই নারায়ণপুর গ্রামের উদ্দেশ্যে। মেশোকে পরিতোষের বাড়ির গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দিয়েছিল ওরা। মেশো সেখানে এসে শুয়ে পড়ল। তখন রাত প্রায় 1:30। হঠাৎ এক অস্বস্তিতে পরিতোষের ঘুম ভেঙে গেল। বাইরে পূর্ণিমা চাঁদের আলোয় চারিদিকে আলোকিত, যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। ঝিঁঝি পোকাগুলো যেন কোনো অজ্ঞাত কারণে তাদের আওয়াজ করা বন্ধ করে দিয়েছে। পরিতোষের মনে মনে ভয় করতে থাকল। তার হঠাৎ এরকম ঠান্ডা লাগছে কেন? আশ্চর্য, বাইরে তো হাওয়া দিচ্ছে না এক ফোঁটাও। তবে কি আবার কিছু ঘটতে চলেছে? এরকম ভাবতে ভাবতে হঠাৎ জানলার বাইরে চোখ গেল পরিতোষের। জানলা থেকে একটু দূরে একটা নিম গাছ দেখতে পেল পরিতোষ। সে ভাবল ওইদিকে তো কোনো নিম গাছ ছিল না। সে এতদিন ধরে এখানে রয়েছে, কোনোদিনও গাছটা দেখেছে বলে তো তার মনে হয়নি। একটু ভালো করে লক্ষ্য করতেই পরিতোষ যা দেখল তা সত্যিই খুব ভয়ানক। সেই নিম গাছটায় একটা দড়ি ঝুলছে, আর দড়িতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে একটা মেয়ের মৃতদেহ। কিন্তু এ কি? মেয়েটার পাগুলো তুলছে। পরিতোষ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সেই ভয়ঙ্কর মেয়েটার বন্ধ চোখগুলো হঠাৎ করে জ্বলে উঠল দপ করে। তারপর পরিতোষের দিকে তাকিয়ে বলল, ফিরে যা, এখানে আমি কাউকে থাকতে দেব না। আমার জিনিস আমি ফেরত না পেলে সব কটাকে মেরে ফেলবো। ফিরে যা। সে কি বিভৎস পৈশাচিক হাসি! পরিতোষ সব দেখে জোরে চিৎকার করে উঠল। আর পরিতোষের গলার আওয়াজ শুনতে পেয়ে মেশো ছুটে এলো ওর ঘরের দিকে। মালবিকাও হতভম্ব। মেশো পরিতোষের ঘরে গিয়ে মালবিকাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে পরিতোষের? সেটাই তো বুঝতে পারছি না, একটা আর্তনাদ করে ও অজ্ঞান হয়ে গেল। এক কাজ করো তো, ওর চোখে জলে ছিটে দাও। জলে ছিটে দেওয়ার পর পরিতোষের জ্ঞান ফিরে এলো। মেশোকে দেখেই হাউমাউ করে বলল,
ওই ওই নিম গাছটায় একটা বীভৎস মেয়ের লাশ ঝুলছিল। আর আর হঠাৎ সে কথা বলে উঠল ওই জানলাটার বাইরে থেকে বলল যে তার জিনিস সে ফিরে না পেলে সবাইকে মেরে ফেলবে। মেশো জানলা দিয়ে বাইরে তাকিয়ে কিচ্ছু দেখতে পেল না। পরিতোষ প্রচণ্ড ভয় পেয়ে গেছে। মেশো তা বুঝতে পেরেছে, তাই ওকে বোঝালো যে সে হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু সেই মেয়ে আবারও ফিরে এসেছে তা মেশো ভালো করেই বুঝতে পেরেছে। বাকি রাতটুকু আর বিশেষ কিছু ঘটল না, নির্বিঘ্নে কাটল সব কিছু। ভোরের আলো ফুটতেই পরিতোষ রওনা হলো ব্রহ্মানন্দ ওঝার উদ্দেশ্যে। ঘরে ছিল মেশো আর মালবিকা। এদিকে আহানার জ্বরটা কিছুতেই নামছে না, বরঞ্চ আরো বেশি বাড়ছে। সকালে মালবিকা চা করে দিয়েছিল মেশোকে, তা খেয়ে নিয়ে সে গেল আহানার কাছে। মেশো যখন আহানার মাথায় হাত দিল তখন তাকে হাতটা সরিয়ে নিতে হলো। এ তো জ্বরে গাটা পুরো পুড়ে যাচ্ছে মেয়েটার। সত্যি মেয়েটা খুবই কষ্ট পাচ্ছে, এই কষ্ট যে আর দেখা যাচ্ছে না। আহানা চোখ খুলতেই মেশো বলল, আহানা মা, তোমার কেমন লাগছে শরীর? কাকু, আমি আর বাঁচবো না। আমার কাছে গভীর রাতে একটা অদ্ভুত মহিলা আসে। সে খুব ভয়ানক। আমাকে বাঁচাও কাকু, আমাকে বাঁচাও। এরকম বলতে নেই মা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, ওই অদ্ভুত মহিলাকে তুমি চেনো? না কাকু, আমি তাকে চিনি না, কিন্তু আমাকে সে একটা অদ্ভুত কথা বলে। কি কথা? আহানা একটু ভাবলো, তারপরে বলল, সরাইখানে শেষ হয়ে গেছিল, এবারে বাড়িটাও আর থাকবে না। আমার জিনিস তোরা রেখে দিয়ে ভেবেছিস পার পেয়ে যাবি? তোকে প্রথমে শেষ করব, তারপর বাকি সবাইকে একে একে মেরে ফেলবো। আচ্ছা, বেশ বেশ বেশ, তোমাকে আর কথা বলতে হবে না। বিকেলে ওঝা আসছে, সব ঠিক হয়ে যাবে। তুমি বিশ্রাম নাও। আহানা চোখ বুঝল। মনে মনে মেশো ভাবল, এই ছোট মেয়েটা কত কষ্টই না পাচ্ছে। হে ভগবান, এই কষ্ট থেকে ওকে রক্ষা করো। ওঝাকে নিয়ে পরিতোষের আস্তে আস্তে সেই বিকেল হয়ে গেল। বিকেলবেলায় ওঝা ঘরে আসতেই হঠাৎ তিনি থেমে গেলেন। কি হলো? আপনি থেমে গেলেন কেন? একটা বাজে দুর্গন্ধ আসছে নাকে। পরিতোষ মেশোর দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, যাক, তাহলে ঠিক মানুষকে এনেছি মনে হচ্ছে। এই বাড়িতে খারাপ কিছু একটা আছেই। ব্রহ্মানন্দ ওঝা যজ্ঞের আয়োজন করতে বললেন। যথারীতি যজ্ঞের আয়োজন করা হলো। সন্ধ্যাবেলায় ব্রহ্মানন্দ বসলেন যজ্ঞের জন্য। তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন একটা থলি। সেখান থেকে বের করলেন নরকঙ্কালের খলি এবং দুটি হাড়। যজ্ঞের আগুনে ঘি ঢেলে মন্ত্র পড়ে চলেছেন ব্রহ্মানন্দ। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং। চারিদিক তখন নিস্তব্ধ। চোখের পলক না ফেলে সবার দৃষ্টি রয়েছে ব্রহ্মানন্দ ওঝার দিকে। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে যজ্ঞের সামনে এসে দাঁড়ালো আহানা। তার চুলগুলো খোলা এবং এলোমেলো অবস্থায় বাতাসে উঠছে। তার চোখগুলো দেখে মোটেও সাধারণ মানুষের মতন মনে হলো না। চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে এবং রক্তের মতো লাল বর্ণ ধারণ করেছে। ব্রহ্মানন্দ চিৎকার করে বললেন, চলে যা তুই, কেন এখানে এসেছিস? চলে যা এই মেয়েটার শরীর ছেড়ে। যাব না আমি। তুই কি করবি? বাপটা তো এই করে মরলো,
তুইও কি মরতে চাস নাকি? সব কটা মরবি, কাউকে ছাড়বো না আমি। বেশ, দেখ তবে আমি কি করি। এই বলে ব্রহ্মানন্দ মন্ত্রপুত সর্ষে দানাটি বার করলেন। আহানা তখন খলখল করে হেসে উঠল। তার হাসিতে পুরো বাড়িটা কেঁপে উঠল। ওই দানা আমার কিচ্ছু করতে পারবে না। অন্য কিছু একটা চেষ্টা কর বর্ণ, যা। ব্রহ্মানন্দ ওই জ্বলন্ত সর্ষের দানা ছুঁড়ে দিল আহানার দিকে। তবে তবে আশ্চর্য ব্যাপার, আহানার কিছুই হলো না। তখন আহানা ছুটে এসে ওজার গলাটা টিপে ধরল এবং দিয়ালে সেঁটে দিল। ওজা সেই সময় ছটপট করতে লাগলো। মেশো আর পরিতোষ দৌড়ে গেল, কিন্তু আহানার ওই জ্বলন্ত লাল চোখের দিকে ওদের চোখ পড়তে ছিটকে চলে গেল ওরা দুজনে। ওঝার সেই সময় মরু মরু অবস্থা। তখন আহানা খসখসে গলায় বলল, মারবো বলেছি যখন মারবো, কেউ পারবে না আটকাতে। তুই ওই জিনিসটা ফেরত দিয়ে দিলে তুই কি চলে যাবি? ফেরত দে আগে, ফেরত দে, ওটা দিয়ে দে আমাকে। দেব দেব, তোকে তোকে সব ফেরত দেব। আর ঠিক তখনই পিছন থেকে আহানার গলায় এক মন্ত্রপুত মাদুলি জড়িয়ে দেয় পরিতোষ। সেটা কোনো নর্মাল মাদুলি ছিল না, সেটা ছিল কাল ভৈরবের মাদুলি। চিতার ভস্ম আর ওঝার নিজের রক্ত দিয়ে মাখানো একটি কাল ভৈরব মন্ত্রপুত মাদুলি। সেটা সাপের মতন কুণ্ডলি পাকিয়ে গেল আহানার গলাতে। সে চিৎকার করে উঠল ভয়ানকভাবে। ওঝার গলা মুহূর্তের মধ্যে সে ছেড়ে দিল এবং একটা কালো ছায়া বেরিয়ে গেল আহানার শরীর থেকে। কিছুক্ষণ সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেই ওঝা পরিতোষকে বলল, যত তাড়াতাড়ি পারো এই বাড়ি ছেড়ে চলে যাও, আর আর ওই হার এইখানে রেখে দাও। ও ও অনেক শক্তিশালী, এত সহজে ওই বাড়ি ছেড়ে যাবে না। তাই তোমরা এই বাড়ি থেকে চলে যাও, এতেই তোমাদের মঙ্গল। ব্রহ্মানন্দ এই কথাগুলো বলার পর সেই বাড়ি ছেড়ে চলে গেল। বাড়িতে এখন শুধু মেশো, পরিতোষ, মালবিকা আর আহানা ছিল। রাত হতে না হতেই মালবিকা এবং পরিতোষের দুশ্চিন্তা আরও বাড়ল। মেশো বলল, আজকের দিনটা তোরা তিনজনে একসাথে শুয়ে পড়, মেয়েটাকে একা ছাড়িস না। তারপর থেকে পরিতোষরা ওই বাড়ি ছেড়ে দিল এবং ওই হার সেইখানের কোনো একটা জায়গায় পুঁতে দিল। কয়েকদিন বাদে আহানা সুস্থ হয়ে উঠল। তবে দুঃসংবাদ পাওয়া গেল কয়েকদিন পর। টিভিতে খবরের মাধ্যমে জানতে পারা গিয়েছিল হাইওয়ে রাস্তায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ব্রহ্মানন্দ নামে এক ব্যক্তির। পরিতোষরাও চলে গিয়েছিল বিদেশে, আর মনে হয় সেখান থেকে ফেরেনি। এই ছিল মেশোর অভিজ্ঞতা। এবার তুমি বলো বন্ধু, এরপরেও কি তুমি বলবে আত্মা বা অশরীরী বলে কিছু নেই? বলো। আমার মুখে কোনো কথা নেই। সত্যি আজকের এই ঘটনা শুনে আমার বিশ্বাস যেন ভাঙতে শুরু করেছে। সত্যিই তো, ঈশ্বরকে যদি বিশ্বাস করা যায় তাহলে এটাও বিশ্বাস করতে হয় যে অলৌকিক বা অতিলৌকিক শক্তিও আছে। বাইরে তখন বৃষ্টি থেমে এসেছে। সমরেশ বলল, কি হলো, কি ভাবছো? বললাম অনেক কিছু। আজকে তোমার মুখে শোনা ঘটনাটা আমাকে সত্যিই খুব ভাবিয়ে তুলেছে। যাই হোক, বৃষ্টি থেমেছে, তুমি না হয় ভাবো, আজকে আমি বরং আসি, ঠিক আছে? কে বলতে পারে তুমিও হয়তো এরপর থেকে ভূতে বিশ্বাস করবে। হ্যাঁ, আমাকে বিদায় জানিয়ে সমরেশ হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। সমরেশ ঘর ছেড়ে বেরোতেই
কারেন্ট চলে এলো। আজ আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, পরিতোষের মেয়ের নাম কি? সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে উল্লেখ করব। তবে যারা উত্তর দেবেন তারা কোথায় থেকে আমাদের গল্প শুনছেন এবং আপনাদের নাম সেটা কমেন্টে নিশ্চয়ই লিখবেন। অনেকে লিখছেন না, তাই দয়া করে নামগুলি লিখবেন। কবরখানার রাস্তাটা গল্পে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম: সীমন্তপুর থেকে বলেছে প্রদীপ, বারাসাত থেকে বলেছে অমৃতা, গুজরাট রাজকোট থেকে বলেছে অভিজিৎ বিশ্বাস, হাওড়া ফকরিপাড়া থেকে বলেছে ভোলা দাস, মৌখালি থেকে বলেছে দেবস্মিতা ভট্টাচার্য, মিশর থেকে বলেছে মাইনুল শেখ, উত্তর মানুষী থেকে বলেছে সমীর মালিক, হুগলির ধানিয়াখালী থেকে বলেছে আজাহার আলী, দমদম ক্যান্টনমেন্ট থেকে বলেছে সৌমেন দাস ও গৌরব দাস, বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলেছে হিরণ সরকার, দিল্লি থেকে বলেছে বর্ণালী, মহারাষ্ট্র থেকে বলেছে বিশ্বজিৎ বর্মন এবং তার স্ত্রী শিপ্রা বর্মন। তবে এই দুজনার গ্রামের বাড়ি কোচবিহার। মদনপুর থেকে বলেছে রত্না সরকার ও বাবু। নবীন ব্রো সঠিক উত্তর দিয়েছে, কিন্তু তিনি কোথায় থেকে আমাদের গল্পটি শুনছেন তা বলেননি। সাকরাইল মানিকপুর থেকে বলেছে মারুফ মোল্লা। দক্ষিণ 24 পরগনা ভাঙড় গঙ্গাপুর কলকাতা লেদার কমপ্লেক্স থেকে বলেছে হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল ও তার স্ত্রীর নাম সুষমা মণ্ডল ও তার ঠাকুরদার নাম কানু মণ্ডল। বাংলাদেশ নরন্দি বাজার জামালপুর ময়মনসিংহ থেকে বলেছে শেখ ফরিদ আহমেদ এবং তার মেয়ে নুসরাত আহমেদ ফারিয়া। বারাইপুর জেলের কাছ থেকে বলেছে শঙ্কর মণ্ডল ও তার মেয়ের নাম পূজা মণ্ডল ও তার স্ত্রীর নাম টুম্পা মণ্ডল ও তার বাবা মায়ের নাম দীপক মণ্ডল ও বন্ধনা মণ্ডল। বর্ধমান NN ইস্পাত ফ্যাক্টরি থেকে বলেছে আশিস। যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরটি হলো পাখিপাড়া। Huh.